হবে জলের দরে রেগুলারাইজেশন। বস্তি আর কলোনির বাসিন্দাদের জন্য বড় সুযোগ পুরসভার। ৩.৫ লাখের বদলে ৫০,০০০-এর কমে রেগুলারাইজেশন। বেআইনি নির্মাণ রুখতে দাওয়াই মেয়র ফিরহাদ হাকিমের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ঠিক কি বলা হচ্ছে এই জিনিসটা, ঠিক বিষয়টা কি তোমার থেকে প্রথমে জানতে চাইবো, আর তারপর জানতে চাইবো যে কারা কারা এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারা কারা এখানে আবেদন করতে পারবেন। একদমই বেআইনি বাড়ির নির্মাণ কলকাতা পুরসভায় আমরা দেখেছি বারবার অভিযোগ উঠছে, বাড়ি হেলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আর যে ক্ষেত্রেই এই ঘটনা ঘটছে সেগুলো বেশিরভাগই কলোনি বা বস্তি এলাকাতে দেখা যাচ্ছে, গেঞ্জি এলাকায়। এবং সেখানে বেআইনি এই নির্মাণের যে ঝোঁক, সেই ঝোঁক বরাবরই বাড়ছে, আগেও ছিল এবং এখনো সেই বেআইনি নির্মাণের রমরমা। আর এই বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পুরসভা যখনই গার্ডেন রিচ কাণ্ড হয় তারপর থেকেই কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম বেশ কিছু পদক্ষেপ নেন। একদিকে যেমন বিল্ডিং বিভাগের ইন্সপেক্টরদের তাদেরকে ইন্সপেকশনের জন্য বাড়ি বাড়ি রোস্টার ডিউটি, যে গলিতে গলিতে তারা যাবেন, বেআইনি নির্মাণ দেখবেন। তার পাশাপাশি বেআইনি নির্মাণ কেন হচ্ছে, অর্থাৎ মানুষ বাধ্য হচ্ছে কি বেআইনি নির্মাণ করতে। আর এইখানেই কলকাতা পুরসভা বেশ কিছু কারণ খুঁজে পায় এবং কলকাতা পুরসভার বিশেষজ্ঞ যারা এই বিল্ডিং বিভাগ এবং অন্যান্য বিশেষজ্ঞরা রয়েছেন, আইনজ্ঞ রয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ করে কলকাতা পুরসভা বেশ কয়েকটি বড় বড় পদক্ষেপ নিয়েছে। প্রথমত, ছোট ছোট এলাকায় জমিতে বাড়ি তৈরি করার যে অনুমোদন আগে ছিল না, 3 কাঠার কম জমিতে বাড়ি তৈরির অনুমোদন ছিল না, স্পেশাল পারমিশন নিতে হতো। এবার সেক্ষেত্রে বড়তে এই 3 কাঠার ছোট জমিতেও বাড়ি তৈরি করা যেমন হবে, তেমনি যে বাড়িগুলো তৈরি হয়ে আছে সেগুলোর কি হবে। অর্থাৎ ইতিমধ্যেই যারা বাধ্য হয়েছেন বা যারা করে ফেলেছেন, পুরসভাকে ফাঁকি দিয়ে করেছেন, পুরসভাকে না জানিয়ে করেছেন, সেই সমস্ত বাড়িগুলোও যাতে পুরসভার নজরদারিতে আসে, সেই জন্য পুরসভা আরও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা পুরসভার মেয়র ঘোষণা করেছেন, যারা এই ধরনের বাড়ি তৈরি করে ফেলেছেন, 3 কাঠা বাড়ির ওপরে যাদের এই ধরনের নির্মাণ রয়েছে, যেগুলো পুরসভার রেগুলারাইজেশন করতে হবে, অর্থাৎ পুরসভার যে নজরে নেই, পুরসভার অনুমোদন লাগবে, সেখানে রেগুলেশন করতে এতদিন পর্যন্ত একটা 3 কাঠার জমিতে প্রায় 3,27,000 টাকা পর্যন্ত ফাইন বা জরিমানা লাগতো রেগুলেশন করতে। এবার সেই জমির ক্ষেত্রে এই রেগুলারাইজেশন ফিজ অনেকটা কমে, অর্থাৎ মাত্র 42,000-এ এই রেগুলারাইজেশন করা যাবে, এমনটাই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘোষণা করেছেন। এবং এই মেয়র ফিরহাদ হাকিমের এই ঘোষণায় শুধুমাত্র এই যে রেগুলারাইজেশন সেটা যেমন হবে, তেমনি বেআইনি নির্মাণের যে ঝোঁক, সেই ঝোঁকটাও কমবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। এমনটাই মনে করা হচ্ছে কলকাতা পুরসভার। বিশ্বজিৎ, কবে থেকে কার্যকর হবে এই পদ্ধতি? দেখো, মেয়র পরিষদ যে বৈঠক, সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, মানেই কলকাতা পুরসভায় এই নিয়ম কার্যকর করা হয়েছে। এবং এই এখন থেকে যাদের বাড়ি এইভাবে বস্তি এলাকা, কলোনি এলাকা এবং ঠিকা জমিতে আছে, কলকাতার সব জায়গায় সবাই এই সুবিধা পাবেন না। কলকাতার মেয়র স্পষ্ট জানিয়েছেন, যারা বস্তি এলাকার বাসিন্দা, অর্থাৎ গরিব মানুষ বাস করেন, যারা কলোনি এলাকার বাসিন্দা এবং ঠিকা জমিতে যাদের বাড়ি রয়েছে, তাদের ক্ষেত্রেই এই সুবিধা হবে। অর্থাৎ একটা আনুমানিক যে প্রপোর্শন, সেই প্রপোর্শনের ক্ষেত্রে ঠিক হয়েছে যে 3 কাঠার জমিতে যদি এই ধরনের বেআইনি নির্মাণ থাকে, যেগুলো রেগুলারাইজেশন করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে 3,27,000 টাকা যেটা লাগতো, সেইটা মাত্র 42,000 টাকায় হয়ে যাবে। অর্থাৎ এই যে একেবারে অনেকটা কম দরে জল, কার্যত বলা যায় জলের দরে রেগুলারাইজেশন বা নিয়মিতকরণ বা যে নির্মাণ, সেই নির্মাণে এবার থেকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের শুধুমাত্র একটি স্ট্রাকচারাল স্টেবিলিটি, তার একটা সার্টিফিকেট পুরসভায় জমা দিতে হবে। অর্থাৎ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা ইঞ্জিনিয়ার, তাদের নজরদারিতে এসে গেল এই সমস্ত বাড়ি, এবং সেক্ষেত্রে পুরসভারও একটা আয় বাড়বে। কারণ এই ধরনের বাড়িগুলো পুরসভার নথিভুক্ত হওয়া মানেই সেখানকার সম্পত্তি কর অনেকটা বাড়বে এবং সেক্ষেত্রে পুরসভার আয়ও বাড়বে, এমনটাই মনে করছে। একদিকে গরিব মানুষের যেমন সুবিধা হবে, যারা এই ধরনের বাড়ি তৈরি করে ফেলেছেন, তাদেরকে আর লুকিয়ে চুরিয়ে বাড়ি করতে হবে না, বা অপরদিকে পুরসভারও অনেকটাই আয় হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে,
তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমি। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা, আর নন কমার্শিয়াল। এটা তো জলের দরে হচ্ছে, একদম মানে সুবিধা থেকে মানে 200% সুবিধা পেয়ে যাচ্ছে মানে বস্তিবাসী বা জনগণ। অনেকে আইন সম্বন্ধে কিছু জানে না বা তাদের অনেক রকম হ্যারেস হতো, তারা তো সেই দিক থেকে অনেক মুক্তি পাবে, তারা অনেক 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 উপকৃত হবে এতে। মানুষ তো চাইবেই যাতে সমস্ত জিনিস আইনত হোক, এতে তো মানুষেরই সুবিধা। এখন আবার মেয়র কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করেছে, আগে যে ফিস ছিল সেই ফিসগুলো এখন অনেকটাই কমিয়েছে। মেয়র তো বললেন ফিসও কমে গেল, প্লাস জিনিসগুলো আইনত হয়ে যাবে। যে কোনো আইনত জিনিস তো সবসময় ভালো। আর এবার নজর রাখতে হবে মালদার দিকে। হোলির রাতে মালদায় শুট আউট, ইংরেজ বাজারের সদরঘাটে গুলিবিদ্ধ যুবক। দু দলের গন্ডগোল হয়, আর সেই গন্ডগোল থামাতে গিয়ে গুলিবিদ্ধ। ইতিমধ্যেই ধৃত এক, যদিও এখনো পর্যন্ত মূল অভিযুক্তের খোঁজ পেয়েছে কিনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবকের থেকে জানতে চাইবো। সেবক, কি ঘটেছিল এবং এখনো পর্যন্ত পুলিশের তদন্তে আপডেট কি আছে? একদমই অনিন্দিতা, দেখো গতকাল রাতে ঘটনা মালদহের ইংরেজ বাজারের 13 নম্বর ওয়ার্ড পুরাটুলি সদরঘাট এলাকা। সেখানে একদল দুষ্কৃতীর মধ্যে বিবাদ চলছিল। সেই সময় স্থানীয় যুবক বিপ্লব ঘোষ এগিয়ে দেখতে যান যে কি নিয়ে ঝামেলা। এই সময় দুষ্কৃতীরা একে অন্যের দিকে গুলি চালায়। সেই সময় শুট আউটের এই ঘটনায় গুলিবিদ্ধ হয় বিপ্লব। তার বাম হাতে গুলি লাগে, তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। আর যেটা জানা যাচ্ছে, এই এলাকায় যে গোলমাল, তাতে গুলি চালানোর অভিযোগ উত্তম মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে, যার ডাকনাম বল্লা। সে ঘটনার পর থেকেই পলাতক। তার সেবক, কি নিয়ে গন্ডগোল বাধে, কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়? সুব্রত দাস, দেখো এই যুবকদের মধ্যে পুরনো রেসারেসি রয়েছে, তাদের এলাকা দখল, একই সঙ্গে তোলা আদায়, পুরনো ক্রিকেট মাঠের বিবাদ, সব মিলিয়ে একটা রেসারেসি ছিল। কালকে হোলির দিন রাত 10টা নাগাদ, 10:15 নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় এই গুলি চালনার ঘটনা ঘটে। এই গুলি চালনার সিসিটিভি ফুটেজ পুলিশ পায়, আর তার ভিত্তিতেই দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, একটি 7mm পিস্তল, 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং সুব্রত দাস ওরফে শুভ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এখনো পলাতক, তার খোঁজ চলছে। আর এলাকার বাসিন্দারা এরপরে নিরাপত্তার দাবি করেছেন। তারা বলছেন সন্ধ্যার পর এলাকার পরিস্থিতি খারাপ হয়, অসামাজিক কার্যকলাপ, দুষ্কৃতি রাজ চলে। আর এই কারণেই এলাকায় এই মুহূর্তে পুলিশ পিকেট রয়েছে। এই ঘটনায় যে বা যারা যুক্ত তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে, এমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, কারণ এই যে 13 নম্বর ওয়ার্ড, এটা বিজেপির দখলে। সেবক, ইতিমধ্যে কি মূল অভিযুক্তের খোঁজ মিলেছে? নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দেখো, মূল অভিযুক্ত উত্তম মণ্ডল, এখনো কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ আশাবাদী দ্রুত তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে, কারণ তার অন্যতম সাকরেদ এই সুব্রত দাস ওরফে শুভ, তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। এবং বাকি যে উত্তম মণ্ডল মূল অভিযুক্ত, তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়। বেশ, আনন্দিতা। ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল, কোন দল সেটা আমার জানা নেই। আমি ওখান দিয়ে বাজার করতে যাচ্ছিলাম, আমি ও থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে, আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নাই না। হঠাৎ করে 2 রাউন্ড গুলি চালানো, গুলি এই পার দিন লেগে ওপার দিয়ে বেরিয়েছে, হাড় ভেঙে গেছে, যেটা এখন প্লেট বসাতে হবে। আর এই শুট আউটের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বাচ্চা বাচ্চা ছেলের হাতে আর্মস কি করে এলো, এটা আমাদের মাথায় ঢুকছে না। তৃণমূল এই ঘটনাটাকে নিয়ে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে, তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী। বারে বারে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন নীরব। মালদা শহরে আর মালদা জেলায় একটা এরিয়ায় প্রচুর মানে ড্রাগ আসছে, ড্রাগ বিক্রি হচ্ছে, ড্রাগ খাচ্ছে, জাল নোটেরও কারবার আছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে, নিয়ে অনেককে অ্যারেস্ট করেছে। তার প্রভাব তো কিছু থেকে যায়। হোলির দিন যেখানে পাচ্ছে সেখানে মদ খাচ্ছে, যে করছে। হোলির দিন কেউ মানা করার নাই তো, পুলিশ এটা ইনকোয়ারি করছে। আর ওটা তো বিজেপির ওয়ার্ড,
বিজেপির যে জেলার নেতা তিনি থাকেন ওখানে, তিনি কাউন্সিলর। আমার ওয়ার্ডে হলে আঙুলটা আমাকে দেখাবে, সেম জিনিস। মালদারই আরো এক ঘটনা, মালদার কালিয়াচক, সেখানে যুবক খুন। কি নিয়ে না পুরনো বিবাদ, আর সেই পুরনো বিবাদের জেরে সংঘর্ষ বাধে। একে অপরকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ, সংঘর্ষে নিহত হয়েছেন এক, আর আহত হয়েছে আরো 4 জন। গুরুতর জখম হয়েছে মূল অভিযুক্ত। কালিয়াচকের চড়ি অনন্তপুরের সংঘর্ষে রীতিমতো উত্তেজনা। তবে কি নিয়ে সেই উত্তেজনা বাধে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সেবক। সেবক, কি নিয়ে এত উত্তেজনা যে সেটা একেবারে সংঘর্ষ থেকে রীতিমতো খুন খারাপির বিষয় চলে এলো? একদমই, দেখো, কালিয়াচকের চড়ি অনন্তপুরের এই ঘটনা, যেখানে বিকাশ ঘোষ এবং মনোজ ঘোষ এদের মধ্যে পুরনো বিবাদ ছিল। আর গতকাল হোলি মালদায় পালিত হয়েছে, আর এরই মধ্যে বিকাশ ঘোষ মোটরবাইক নিয়ে যাওয়ার সময় মনোজ ঘোষ ও তার সঙ্গীরা তাকে গালিগালাজ করেন, এমনটাই দাবি নিহতের পরিবারের। এরপরেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, আর পরে ধারালো অস্ত্র নিয়ে একে অন্যকে হামলা চালায়। এই ঘটনায় ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের কোপে বিকাশের মৃত্যু হয়, এবং এই ঘটনায় এই কোপানোর অভিযোগ ওঠে মূল অভিযুক্ত মনোজ ঘোষের বিরুদ্ধে। যদিও পাল্টা মনোজকে ধরে পাল্টা কোপ মারে এই বিকাশের লোকজন। দুই পক্ষের যে এই কোপাকুপি ঘটনা, তাতে সব মিলিয়ে তুমি যেমনটা বলছিলে যে একজন যেমন নিহত হয়েছে, আর মূল অভিযুক্ত মনোজ সহ 4 জন এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় উত্তেজনা, আতঙ্ক রয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে 5 জনকে আটক করেছে পুলিশ, এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে, এবং ওই এলাকায় আরো কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা সেগুলিও পুলিশ সংগ্রহ করছে। এই ঘটনায় যে বা যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। আর যে 5 জনকে আটক করা হয়েছে তাদের এই মুহূর্তে কালিয়াচক থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি নিয়ে গন্ডগোল, কে কাকে কেন আক্রমণ করলো, এই পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্তের স্তরে রয়েছে। অনিন্দিতা, ধন্যবাদ সেবক। ভাই আমার নেশা পান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে ওর মুখোমুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন আমার ভাইকে কুপিয়েছে। যে বিকাশ ঘোষ যে মারা গেল আমার ভাই, আর আমার আর এক দাদাকে আঘাত করেছে। দাদার মাথায় কোপ আছে, হাতে কোপ আছে, সেই দাদাও সিরিয়াস আছে খুব। কে মেরেছে? মনোজ ঘোষ। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই ওর শাস্তি হোক।